প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা, তার নেপথ্যের কারণ, এসব বিষয়ে দায়িত্বশীলদের ভূমিকা এবং আমাদের দায়বদ্ধতা, এসব বিষয়ে আমরা তুলে ধরতে চাই আপনাদের সামনে এনটিভির এই পাক্ষিক আয়োজন নিউজ ইনসাইডের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে এরকম কিছু বিষয় নিয়ে আপনাদের স্বাগত জানাই। আমি আরিফুর রহমান। আজ আমাদের সাথে যোগ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। আইজি প্রিজন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আরও আমাদের সাথে যোগ দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। দর্শক, আজ আমরা কথা বলবো ঢাকা সহ সারা দেশের কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, দণ্ডপ্রাপ্ত আসামি এবং বিচারাধীন আসামি নিয়ে কথা বলবো। এছাড়া কারাগারে মাদক প্রবেশের বিষয়েও আমরা কথা বলবো। স্যার, আপনার প্রথমে আমরা জানতে চাইবো যে আমরা মাঝে মাঝে খবর পাই যে কারাগারের ভিতরে মাদক প্রবেশ করে এবং এটাও আপনারা বিভিন্ন উপায়ে তাদেরকে ধরে ফেলেন যে কিভাবে মাদকগুলো যাচ্ছে। তো আপনি এ পর্যন্ত তো আপনি দায়িত্ব আইজি প্রিজন্স হওয়ার পরও আপনি অনেকভাবে ভিন্ন ভিন্ন কৌশলে মাদক প্রবেশের সময় ধরেছেন। ঠিক এই বিষয়গুলো একটু জানতে চাইবো আপনার কাছে, কিভাবে মাদকগুলো যায় আসলে। একটা বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে, সেটা হলো যে কারাগারে এই মুহূর্তে যেসব কারাবন্দীরা আছেন তার মধ্যে আমাদের হিসাব অনুযায়ী প্রায় 10% মাদকাসক্ত বা মাদক সরবরাহকারী, মাদক পাচারকারী। তো যারাই মাদক পাচারকারী বা মাদকাসক্ত তারা কিন্তু সবসময় চেষ্টা করবে যে মাদক ভিতরে প্রবেশ করানোর জন্য, তাদের নিজস্ব ব্যবহারের জন্য। এই বিষয়টা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের কারাগারে নয়, বিদেশের প্রত্যেকটা কারাগারেও সবসময় এই মাদক প্রবেশ করানোর জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। এবং বেশ কিছুদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যে পেনসিলভেনিয়াতে তাদের একটা কারাগারে ড্রোনের সাহায্যে মাদকদ্রব্য প্রবেশ করানোর চেষ্টা করেছে এবং সেখানে একটা দাঙ্গা হয়েছিল। পেপার স্প্রে দিয়ে বন্দীদের এটাকে প্রশমিত করতে। আমাদের দেশেও এই মাদক, এখন আমাদের তো ড্রোন নেই, কিন্তু তারা অন্যান্য বিভিন্ন উপায় নিয়ে আসে, অনেক অভিনব উপায়। সেগুলো হলো, কিছুটা হলো যে জুতার ভিতরে করে, জুতার সোল কেটে সোলের ভিতরে করে গাঁজা বা ইয়াবা নিয়ে আসতেছে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ইয়াবা এবং গাঁজা এই দুইটাই আমাদের বেশি আসে। এছাড়া অনেক সময় পলিথিনের প্যাকেটের মধ্যে ইয়াবা নিয়ে সেটা খেয়ে চলে আসে এবং বাথরুমে গিয়ে সে পায়ুপথে সেটা বের করছে, সেটা আবার পুনরায় ব্যবহার করছে। একটা হলে সে পায়ুপথের মধ্যেই সে সুতা দিয়ে ভিতরে বেঁধে নিয়ে আসতেছে সেখানে। এছাড়া সাবানের ভিতরে সাবান কেটে সেটার ভিতরে করে নিয়ে আসছে, টুথপেস্ট কেটে টুথপেস্টের ভিতরে করে নিয়ে আসছে। তারপর ভেরি রিসেন্টলি যেটা আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি, সেটা হলো যে টেনিস বলের ভিতরে টেনিস বল কেটে সেটার মধ্যে গাঁজা এবং ইয়াবা নিয়ে বাইরের থেকে কেউ না কেউ ছুড়ে দিচ্ছে, ওয়ালের বাইরের থেকে। তো এটা সম্ভবত দ্রোণের মতো অবস্থা, যে বাইরের থেকে কেউ ছুড়ে দিচ্ছে, ভিতর থেকে ওরা জানে যে কোন এলাকাতে তার বন্দিটা বসবাস করে, সেখানের আশেপাশেই ছাড়ছে। কারো না কারোর সাথে নিশ্চয়ই একটা যোগাযোগ আছে যে এটা কালেকশন করে তাদেরকে সরবরাহটা করবে। যখন এই যে টেনিস বল দিয়ে যখন মাদকগুলো যাচ্ছে, আমি শুনেছি যে এখন এটা নাকি প্রবণতা সবচেয়ে বেশি, যে ছুঁড়ে মারা। তো আপনাদের কারাগারের আশেপাশে তো আমি যতটুকু জেনেছি যে অনেক সিসি ক্যামেরা আছে। তো কারা ছুঁড়ে মারছে, এরকম কাউকে কি আইডেন্টিফাই করা গেছে যে এই ব্যক্তিটা বা অমুক অমুক ছুঁড়ে মারছে? সিসি ক্যামেরার যে বিষয়টা আপনি বলেছেন, সিসি ক্যামেরা কিন্তু এখনও পর্যাপ্ত নেই। ঢাকা কেন্দ্রীয় কারাগারে হয়তো এই মুহূর্তে 28টা সিসি ক্যামেরা লাগানো আছে, ইয়ে ছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদালত সেটা ছাড়া, সেটার জন্য আলাদা আছে। বাট শুধু কারাগারে নিরাপত্তা করার জন্য। তো সেটা আমরা শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দিই, কিন্তু পেরিমিটার ওয়ালের সারা 17 একর জায়গা জুড়ে যে পেরিমিটার ওয়াল আছে, সেখানে সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো নেই। তো সিসি ক্যামেরা ওই সব জায়গাতে, কারণ ছুঁড়ে মারে কিন্তু ওই সব জায়গা থেকে, যেসব জায়গাতে প্রহরা আছে সেই সব জায়গাতে ছুঁড়ে মারে ওই সব জায়গা থেকে। এবং তারাও জানে যে কোন কোন জায়গাতে, কারণ সিসি ক্যামেরাগুলো তো আর লুকানো নয়, তো তারা জানে যে কোন কোন জায়গাতে সিসি ক্যামেরা আছে লাগানো। যখন মাদক প্রবেশ করছে, ইয়াবা বললেন বা আমরা গাঁজা বলি না কেন, তারা তো সেটা ভেতরে সেবন করছে। কারা রক্ষীরা তো দায়িত্ব পালন করে এসব, তাদের চোখে কি কখনো পড়ে না যে এই সেবন করা? এটা একটা বিষয় আছে যে একদম পড়ে না সেটা আমি বলতে চাই না, কারো না কারো নিশ্চয়ই চোখে পড়ে। এবং যে বিষয়টা এখন আছে, যেমন একটা 5 তলা ব্যারাক আছে, সেখানে হয়তো একজন কারারক্ষী বা 2জন কারারক্ষী ডিউটি করছে। কারণ জনবলের যে স্বল্পতা আছে, সেটা আমি বারবারও বলেছি যে জনবলের স্বল্পতার কারণে রাত্রিবেলা, বিশেষ করে এই সেবনগুলো রাত্রিবেলাই হয় এবং রাত্রিবেলা কারারক্ষীর সংখ্যা
কম থাকে, কারণ সব বন্দীরা লকআপে থাকে। লকআপে থাকা অবস্থায় একটা 5তলা বিল্ডিংয়ে হয়তো আমার যে জনবলের যে অবস্থা, তাতে করে মাত্র একজন অথবা দুইজন কারারক্ষী ডিউটি করছে। এখন একজন বা দুইজন কারারক্ষী ডিউটি করে 5তলা থেকে নিচতলা পর্যন্ত তাকে নিরাপত্তা দেওয়াটা তার জন্য বেশ এটা ডিফিকাল্ট টাস্কই বলা যাবে। তারপরেও একটা জায়গায় যদি ইয়াবা আর ব্যাপারটা হয়তো দেখা গেল যে একটা ট্যাবলেট খেয়ে ফেলছে, ওইটা তার চোখে না পড়তে পারে, কিন্তু গাঁজাটা সাধারণত গন্ধ ছড়ায়, বা গাঁজাটা কেউ একা সেবন করে না, কয়েকজন মিলেই সেবন করে। সেক্ষেত্রে এটা ধরা পড়ার, তো যখন আমরা এটা খবর পাচ্ছি, এটা যে পাচ্ছি না তা কিন্তু নয়, এটা সার্চ করে প্রায়ই পাওয়া যাচ্ছে এবং বন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় যে তাহলে আমরা কি বলবো, যে আপনি লাস্ট বলেছেন যে 8,875 জন হাজতি ছিল, তো কতজন হাজতির জন্য একজন কারারক্ষী আপনাদের কারাগারে আছে, এটা জানতে চাইবো। এই মুহূর্তে সেই স্ট্যাটিস্টিক্সটা নাই আমাদের। প্রতি মানে সেলে যারা থাকেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল কোড অনুযায়ী একজন বন্দীর জন্য একজন কারারক্ষী থাকার কথা, অথচ আমার এই মুহূর্তে হয়তো 5টা সেল যেখানে 15 থেকে 20 জন আছে, সেখানে একজন কারারক্ষী ডিউটি করতেছে। তো একইভাবে প্রতি 3 জনে একজন কারারক্ষী থাকার কথা যদি হিসাব করি, 3 জনে একজন মানে এটা একটা রেশিও। দ্যাট ডাজন্ট মিন যে একজন কারারক্ষী 3 জনকে পাহারা দিবে। এটা হলো সারাদিন 24 ঘন্টা ডিউটির হিসাব করে এটা করা হয়েছে। তো সেটা হলো একটা কারারক্ষীর রেশিও যে বন্দির তুলনায়। কিন্তু আমরা যদি স্পেসের তুলনায় হিসাব করি, তাহলেও আমি দেখব যে আমার পেরিমিটার ওয়ালে ডিউটি করতে হচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে ডিউটি করতে হচ্ছে, এবং প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একজন কারারক্ষী ডিউটি করাটা রিস্কি, কারণ একজন কারারক্ষীকে যে কোনো বন্দী যে কোনো সময় তাকে আটকিয়ে ফেলতে পারে বা তার ক্ষতি করার চেষ্টা করতে পারে, এবং কয়েকজন মিলে তাকে আক্রমণ করার চেষ্টা করতে পারে। সুতরাং তার নিজের নিরাপত্তার জন্য এখানে কমপক্ষে 2 জন থাকার কথা, কিন্তু আমরা একজন দিয়েই করাচ্ছি। তো এবং এটা কেন কম হওয়ার কারণটা হলো যে 84 সালের পর থেকে কিন্তু আমাদের কারাগারের জনবল বৃদ্ধি হয়নি, এবং কারাগারের আয়তন বৃদ্ধি হয়েছে। যে কারাগারটা আগে সাবজেল ছিল, 1 একর ছিল, সেখানে যদি 35 থেকে 40 জন কারারক্ষী আমাদের সরকারিভাবে অনুমোদিত ছিল, সেই কারাগার আয়তন বৃদ্ধি পেয়ে 10 একর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার সেই 35 থেকে 40 জনই ওই কারাগারে ডিউটি করছে। আরেকটি বিষয় সেটা হলো যে অনেক শীর্ষ সন্ত্রাসী আপনাদের কারাগারে থাকে, এবং তাদের আশেপাশের অনেকের মাঝ থেকে আপনারা মাঝে মাঝে কিন্তু মোবাইল ফোন সিজ করেন, এবং একটি কথা আছে যে কারাগারে মোবাইল পৌঁছানোটা খুব একটা কঠিন না, এবং মোবাইল ফোনে তারা তাদের অনেক অপকর্ম তারা আশেপাশে পরিচালনা করে। তো এইসব বিষয়গুলো কিভাবে নজরদারি করছেন আপনারা? বন্দীরা সবসময় চেষ্টা করে, এটা স্বাভাবিক যে মানুষ এখন কমিউনিকেশনের যুগ, সে চেষ্টা করবেই যে কোনো না কোনো উপায়ে যদি একটা মোবাইল ভিতরে ঢুকানো যায়। এবং কোনো সময় বেশিরভাগে দেখা যাচ্ছে যে একজন অন্য একটা বন্দী চেষ্টা করছে, ইটস এ সর্ট অফ বিজনেস। সে হয়তো দিচ্ছে কাউরে 5 মিনিটের জন্য কথা বলার জন্য, এবং এটা রাতের অন্ধকারেই হয় বেশিরভাগ ক্ষেত্রে এই কথা বলে না, এবং এটা অভিনব পন্থায় লুকিয়েও রাখা হয়। যদি আমরা স্পেসিফিক্যালি না জানি যে এই লোকটার কাছে মোবাইল আছে এবং এই মোবাইলটা এই নির্দিষ্ট জায়গাতে লুকানো আছে, তাহলে কিন্তু খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট। আমি নিজে রাত্রেবেলা গিয়ে সার্চ করে দেখেছি, কারণ আমি যদি স্পেসিফিক্যালি না জানি কোথায়, কারণ বাথরুমের কমোডের ভিতরে ঢুকায় রাখা, এটা যদি আমি না জানি যে কমোডের ভিতরে একটা মোবাইল সে টেপ দিয়ে লাগায় রাখছে, এবং এটার জন্য এটা সার্চ করতে গেলে আমার একজন সুইপার দরকার, এটা গ্লাভস দরকার, কারণ কেউ এটার ভিতরে হাত দিয়ে চেক করবে না, এই ধরনের একটা বিষয়। এই ম্যাগনেট দিয়ে সে স্টিলের জানালার বাইরের দিকে লাগায় রাখছে। এটা যদি আমি না জানি যে সে স্টিলের জানালার বাইরে দিয়ে লাগায় রাখছে, আমি কিন্তু জানলাটা যখন খোলা থাকবে তখন কিন্তু সেটা আড়ালে থাকবে, আমার চোখে পড়বে না, আবার যখন রাত্রিবেলা তো এটা অন্ধকারে চোখেও পড়বে না। তো এই ধরনের বিভিন্ন অভিনবভাবে তারা মোবাইলগুলো সংরক্ষণ করে। তো জানলে আমরা একটা হলো জানতে পারি, আরেকটা হলো ঢোকার সময় সার্চ করে। ভিতরে যে আমাদের গোয়েন্দা আছে, বন্দীদের মধ্যে থেকেও আমাদের কিছু গোয়েন্দা নিয়োগ করা আছে, যারা ইনফরমেশনগুলো দেয় যে অমুকের কাছে আছে। আমি প্রায় SMS পাই বিভিন্ন জায়গা থেকে, কারণ বন্দীদের মধ্যে যারা আছে অনেকে হয়তো ভয় পায় ইনফরমেশন দিতে, সে হয়তো তার একজন আত্মীয়কে জানায়, সেই আত্মীয় আমার কাছে হয়তো আমি জানি না আননোন একটা নাম্বার থেকে আমার কাছে SMS আসছে যে এই বন্দীর কাছে মোবাইল আছে। তো ওরা যখন দেখে, এটা হলো তারা একটু উৎসাহিত বোধ করে যে সেই ইনফরমেশনটা দেওয়ার পরে আমরা অ্যাকশন নিচ্ছি, দেখলে তখন আরও বেশি ইনফরমেশনগুলো আসে। এটা একটা পজিটিভ এফেক্ট। যখন দেখে যে তার ইনফরমেশনের ভিত্তিতে আমরা সার্চ করতে গেছি এবং খুঁজে পাচ্ছি, তখন কিন্তু আরও ইনফরমেশনগুলো আমার কাছে আসে, এবং যার কারণে আমরা বেশ সাকসেসফুল হয়ে গেছি এখন।
যে আমরা এগুলোকে পজিটিভলি নেওয়ার ক্ষেত্রে। জনাব ইফতেখার, আমরা কারাগার সম্পর্কে আরও কথা বলবো। তার আগে কারাগারের ভেতরে কয়েকটি ভবন আছে, সেগুলো নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছি, সেই বিষয়ে এখন আমরা দেখব। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে রয়েছে অনেক পুরনো ভবন। ওই ভবনগুলোর অনেক স্থানেই শ্যাওলা পড়ে গেছে। কোথাও কোথাও ভবনের অনেক স্থানে দেখা গেছে ছোট ছোট গাছ। হাজতীদের বিভিন্ন কক্ষের জানালা এবং দরজার বেহাল দশা। যদিও এগুলো সংরক্ষণ করার কোনো চিন্তা ভাবনা নেই সরকারের, কারণ যে কোনো সময় ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে দক্ষিণ কেরানীগঞ্জে। আমরা প্রতিবেদনটি দেখলাম, তো এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব। এটা তো আপনি যেটা তুলে আনছেন মানে অতি সম্প্রতি তোলা ছবি, এবং আমি এটার সাথে সম্পূর্ণ একমত, কারণ এইরকম মানবেতর অবস্থায় তারা জীবনযাপন করছে। আমি যেটা বলছি যে 2681 জন ধারণ ক্ষমতা সম্পন্ন ঢাকা কেন্দ্রীয় কারাগারে 8575 জন বন্দী আছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে কত বেশি বন্দী আছে। আর এখন যে অবস্থাটা দেখলেন, এই বিল্ডিংগুলো কিন্তু সেই ব্রিটিশ সময়ের, কোনো বিল্ডিং আছে এগুলো মোগল সময়ের বিল্ডিং। মোগল সময়ের বিল্ডিং আছে ভিতরে, শায়েস্তা খানের সময়কার বিল্ডিং আছে ভিতরে, এবং সেখানেও বন্দীরা অবস্থান করছে, মানে প্রায় 200 বছর পুরাতন বন্দী। আর লাস্ট প্রায় 1 বছর থেকে এগুলোর মেনটেনেন্স হচ্ছে না, যেহেতু আপনি জানেন যে গত ডিসেম্বর থেকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগার শিফটিংয়ের পরিকল্পনা চলছে, যে কেরানীগঞ্জে চলে যাবে। আমরা বারবার হয়তো 2 মাস 3 মাস করে পিছাচ্ছি। তো যেহেতু ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে চলে যাবে, সুতরাং প্রায় 10 মাসের উপরে হয়ে গেছে এই মেনটেনেন্সগুলো নাই, যার কারণে আপনি যেটা দেখলেন যে জানলা ভাঙ্গা, তারপরে গাছ হয়ে গেছে, এসব বিষয়গুলো। তো এটা সত্যি বিষয়। আমরা তো অচিরেই কেরানীগঞ্জে স্থানান্তরিত হব, এই অবস্থা নিরসন হয়ে যাবে। আমরা আরও কথা শুনবো কারাগার সম্পর্কে বিষয় নিয়ে। এখন আমরা কথা বলবো জনাব ইফতেখারের সাথে। আপনি একটু আগে বলেছিলেন যে মোবাইল কিভাবে ভেতরে যায়, তো এই মোবাইল ভেতরে যাওয়ার সাথে আমরা যতটুকু জেনেছি যে কারারক্ষীদের অনেককেই আপনি সাজা দিয়েছেন, এবং কারারক্ষীদেরকে আপনি বিভিন্ন অপরাধেও সাজা দিয়েছেন। তো আমরা ঠিক জানতে চাইব যে কারারক্ষীরা কী ধরনের অপরাধ করে এবং আপনি কিভাবে তাদেরকে ধরেন, এই বিষয়গুলো একটু জানতে চাইব। এগুলো নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ধরা হয়, কারণ আমি বলেছি যে আমি সবসময় ইনফরমেশন অ্যাক্সেসটা আমার কাছে আছে, এবং আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন SMS এসে থাকে, এবং সেটার ভিত্তিতে যখন আমি এটা চেক করি যে এটা সত্যি কিনা, সঠিক কিনা, কেউ জড়িত আছে কিনা, তাহলে অটোমেটিক্যালি তারা ধরা পড়ে যাচ্ছে। তো সেইভাবেই ধরা হয়েছে, এবং আমার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, সিনিয়র জেল সুপার আছেন, ডিআইজি, জেলার, সবাইকেই সেইভাবেই তাদেরকে একটু অ্যাক্টিভেটেড করা আছে যে এইসব ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেওয়ার জন্য, বিশেষ করে মাদক এবং মোবাইল পাচারের বিষয়ে। কোন ধরনের অপরাধ কারারক্ষীরা সাধারণত জড়িয়ে পড়ে? কারারক্ষীরা অনেক সময় যেটা জড়িয়ে পড়ে সেটা হলো যে অর্থের লোভে আমাদের অনেকেই কিছু কিছু অনিয়ম করার চেষ্টা করে, এবং কারারক্ষীরা বেশিরভাগ ক্ষেত্রেই বন্দীদেরকে হয়তো 2-1 জন যারা কিন্তু মানুষের, তাদের মধ্যে আমি এখন একটা মোটিভেশন লেকচার দিচ্ছি, যেটা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মাদকে সহায়তা করাটা তার নিজের জন্য কতটুকু ক্ষতিকর, তার পরিবারের জন্য কতটুকু ক্ষতিকর, তখন তারা আস্তে আস্তে এটার থেকে নিবৃত্ত হচ্ছে। এখন অর্থের বিনিময়ে যেটা আমি মাঝে মাঝে কমপ্লেন পাই, সেটা হলো যে অর্থের বিনিময়ে দেখা করানোর যে বিষয়টা, এটাতে হয়তো কিছুটা জড়িত আছে। মাদকেরটা অনেক কমে আসছে, যে ডিউটিতে ঢোকার সময় সে হয়তো হুইসেলের ভিতরে করে 4টা ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছে, বেশি না, মাত্র 4টা ইয়াবা ট্যাবলেট, তার মধ্যে যে হুইসেলটা থাকে সেটার মধ্যে করে নিয়ে যাচ্ছে। তো তাকে ধরা হয়েছে, সাথে সাথে তাকে সাসপেন্ড করা হয়েছে। তার যে লাঠিটা আছে, লাঠিটার মধ্যে করে এইটা 2টা এবং 4টা এইরকম সংখ্যা করে তারা হয়তো ভিতরে নিয়ে যাচ্ছে, বাইরে থেকে কেউ দিয়ে যাচ্ছে। এটার বিনিময়ে হয়তো সে 100 টাকা পায়, গরিব মানুষ। কারারক্ষী তাহলে কি আমরা বলতে পারি যে অভাবের তাড়নায় তারা এই ধরনের ছোট ছোট অপরাধগুলোর সাথে জড়িয়ে পড়ে? ঠিক অভাবের তাড়নায় আমি বলবো না,
কারণ আমরা এখন যে ধরনের মানে বেতন কাঠামো আমাদের হয়েছে তত অভাব কারো থাকার কথা নয়। তো আমি মনে করবি, আমি আগেও একটু বলেছি যে আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সারা জাতির মধ্যে, এবং সেটারই একটা অংশ হয়তো এই জন্য কারারক্ষীরা কেউ কেউ বিপদে চলে যাচ্ছে। তো সেটার পার্সেন্টেজ আমি বলবো অত্যন্ত কম। আমরা আবারও কথা বলবো আপনার সাথে কারাগার সম্পর্কিত বিষয় নিয়ে। তার আগে আমরা যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। আপনারা নাম বলে প্রশ্ন করতে পারেন। স্যার, আমি নাজিয়া তাসনিম, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছি। আপনার কাছে আমার যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশ এখন ডিজিটালাইজড হচ্ছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আধুনিকায়ন থেকে শুরু করে বিভিন্ন রকমের নতুন রূপ হচ্ছে। তো তার সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশের কারাগারগুলো যে রয়েছে সেগুলোর স্বয়ংক্রিয় ব্যবস্থা বা আধুনিকায়ন কতটুকু হচ্ছে বা সেটার উদ্যোগ রয়েছে, এটা জানলে ভালো হতো। ধন্যবাদ, খুব সুন্দর এবং প্রাসঙ্গিক কোয়েশ্চেন। কারাগার সব কিছুর সাথেই বাংলাদেশ ডিজিটাইজেশন হচ্ছে এবং সব কিছুর সাথে কারাগারটা এগিয়ে যাচ্ছে। আমরা এইটার সাথে লক্ষ্য রেখে যে বিষয়গুলো এখন প্রাধান্য দিচ্ছি সেটা হলো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ডিজিটাইজেশন করাটা। তো যার ধরুন একটা বলেছে যে আমরা সিসিটিভি সংখ্যা বৃদ্ধি করছি, সিসিটিভি মনিটরিং বৃদ্ধি করা হচ্ছে, আর্চওয়ে মেটাল ডিটেক্টর, তারপরে এখন লাগেজ স্ক্যানার কেনার জন্য প্রক্রিয়া যা চলছে। যে কথাটা একটু আগে বলছি যে অভিনব উপায়ে তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বা নিষিদ্ধ দ্রব্য নিয়ে আসার চেষ্টা করে, সেটা যেন না আনতে পারে সেই জন্য লাগেজ স্ক্যানার কেনা হচ্ছে, পার্সোনাল বডি স্ক্যানার কেনা হচ্ছে, বিশেষ করে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জন্য। কারণ আপনারা জানেন যে এখানে বেশিরভাগই অনেক জঙ্গি এবং টপ টেরররা এই দুইটা কারাগারে অবস্থান করে। এছাড়াও বন্দীদের জন্য সুযোগ সুবিধা, এটার পাশাপাশি বন্দীদের জন্য সুযোগ সুবিধার একটা ব্যবস্থা আমরা করছি। একটা হলো, একটু আগে বলেছেন যে মোবাইলে কথা বলা নিষিদ্ধ, সেখানে মোবাইলে কথা বলার চেষ্টা করছে। তা আমরা বলছি যে মোবাইলে, কারণ এখন কমিউনিকেশনের যুগ, এখন সবাই তার পরিবারের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করবে, এবং সেটা সে যখন এখান থেকে কোর্টে যাচ্ছে তখনও সে কিন্তু মোবাইল ব্যবহার করছে। তাহলে যদি কারাগারে আমরা নীতির মধ্যে থেকে যেরকম সে পরিবারের সদস্যদের সাথে দেখা করছে সেই রকম যদি তাদেরকে প্রতি 15 দিন বা 1 মাস অন্তর পরিবারের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই নিষিদ্ধ বিষয়ের প্রতি তাদের আর ইন্টারেস্ট থাকবে না। এবং পরিবারের সাথে যোগাযোগ হলে আরেকটা বিষয় হবে, তার পরিবারের উপর আর্থিক চাপটা কমে যাবে। কারণ পরিবার কিন্তু সবসময় দেখা করতে আসে, যেহেতু তার সাথে যোগাযোগ নেই। যদি মোবাইলে কথা বলে তাহলে পরিবার যদি জানে যে ওর কোনো সমস্যা নেই, ভালো আছে, তাহলে কিন্তু পরিবার যারা অসচ্ছল বা নিম্নবিত্ত তারা কিন্তু অনেক টাকা খরচ করে অথবা টাকা ধার করে এখানে আসতেছে তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে, তাতে করে তার পরিবারের উপর একটা আর্থিক চাপ পড়ছে, সেটা কমে যাবে। পাশাপাশি আমার এখানে দর্শনার্থীর সংখ্যা যখন কমে যাবে তখন আমার এখানে প্রশাসনিক সমস্যাও কমবে। তো সেইটা বিবেচনা করে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বন্দীদেরকে মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হবে। তাতে করে নিরাপত্তার একটা বিষয়টা জড়িত আছে এখানে। আমরা টপ টেরর এবং জঙ্গিদের ব্যাপারে এই রেস্ট্রিকশনটা ইম্পোজ করে দিয়ে এবং খুব মনিটরিং অ্যান্ড রেকর্ডিং ব্যবস্থা রেখে আমরা মোবাইলে কথা বলার সুযোগটা করে দেওয়ার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এটা এখন প্রক্রিয়াধীন আছে। পাশাপাশি আমরা এখন যেহেতু বন্দীদের ডাটাবেস করছি, ডাটাবেসের সাথে আমরা একটা অ্যাপ্লিকেশন প্রস্তুত করছি, নতুন একটা প্রজেক্ট নিয়েছি, যে বন্দীদের আত্মীয় স্বজনরা এখন এই কারাগারে এসে তারপরে সে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, বা যেটা সহজ ভাষায় বলে স্লিপ করে। তো এই যে অ্যাপয়েন্টমেন্টটা সে তার উপজেলা যে তথ্যকেন্দ্র আছে বা ইউনিয়ন তথ্যকেন্দ্র আছে সেখান থেকে সে যদি সরাসরি SMS এর মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারে, তাহলে তাকে তো টাইম দিয়ে দেওয়া হবে যে এত তারিখ এতটার সময় দেখা করবে। তাহলে সে আর আগে এসে এখানে তার সময়টা নষ্ট করতে হচ্ছে না, ওই নির্দিষ্ট সময় এসে সে তার মোবাইলে তার এই মেসেজটা দেখায়, সে দেখা করে চলে যেতে পারছে। এটা তার জন্য একটা সুবিধা। আরেকটা বিষয়, বন্দীদের আত্মীয় স্বজনরা খুব অসুবিধায় থাকে, সেটা হলো যে আজকে তার আত্মীয় যে বন্দীটা ঢাকা কারাগারে আছে, কালকে হয়তো তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে প্রশাসনিক কারণে, কোনো সময় হয়তো তারা অসুস্থ হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, কিন্তু তার আত্মীয় মানে তার স্ত্রী বা পিতা মাতা বা ছেলে এরা জানতে পারছে না। এটা যে আমরা একটা ব্যবস্থা করছি নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যে সে যখন এখান থেকে ট্রান্সফার হয়ে কাশিমপুরে চলে যাবে, যা অন্য কোনো কারাগারে যাবে, সাথে সাথে তার পরিবারের কাছে একটা SMS চলে যাবে যে তার ভাই বা তার ছেলে ট্রান্সফার টু ওই কারাগার, যাতে করে সে ওখানে দেখা করতে যায়। আদারওয়াইজ এখন হচ্ছে কি, সে কষ্ট করে হয়তো দেখা গেলো যে সাতক্ষীরার থেকে দেখা করতে আসছে ঢাকায়, আর সে সারাদিন পরে বিকালবেলা খবর পেলো যে তার
ভাই বা তার বাবা এখানে নাই, তাকে কাশিমপুর ট্রান্সফার করেছে, সুতরাং দেখা না করে সে মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছে, অথবা তাকে আবার কষ্ট করে কাশিমপুরের জন্য এক রাত থাকতে হচ্ছে, তাতেও তার পরিবারের উপর একটা চাপ পড়ছে। তো এখন যদি তার এই ইনফরমেশনগুলো চলে যাচ্ছে অটোমেটিক্যালি, তার SMS চলে যাচ্ছে, যে সিস্টেমটা খুবই সহজ, সেটা হয়ে গেলে আমার মনে হয় যে বন্দীদের আত্মীয় স্বজনরা তারা অনেক লাভবান হবে, উপকৃত হবে, এবং তাদের উপর আর্থিক চাপ কমে, আমাদের প্রশাসনিকভাবেও আমরা অনেক সহজভাবে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবো। আমরা আরেকটি প্রশ্ন নিব, আপনাদের মধ্যে নাম বলে আপনারা প্রশ্ন করুন। বাংলাদেশের যে জেলের সিস্টেমটা, মানে কারাগারি সিস্টেমটা, ওটা বিদেশিদের থেকে ওদের স্ট্যান্ডার্ড মিট করছে নাকি? একটা হলো বিদেশিদের সাথে বা বিদেশের কারাগারের সাথে আমরা সাধারণত তুলনা করি না, বিশেষ করে আপনি বলেছেন যে আমেরিকার সাথে বা ইউরোপিয়ান কান্ট্রির সাথে, যারা উন্নত বিশ্ব আমরা বলে থাকি সাধারণত। আমরা সাধারণত আমাদের সমসাময়িক যারা আছে তাদের কারাগারগুলোর সাথে আমরা তুলনা করি। আর এখানে একটা জেল কোডের একটা বিষয় আছে, তো সেই অনুযায়ী বাংলাদেশের কারাগারগুলো সেই স্ট্যান্ডার্ড। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও কারাগারগুলোতে কিন্তু ফ্যান ছিল না, এই গত 5-7 বছর হয়েছে ফ্যান, এখন কারাগারগুলোতে ফ্যান আছে, এখন প্রত্যেকটা ওয়ার্ডে টিভি আছে, ওরা বাংলা বিটিভি দেখতে পাচ্ছে, যদি স্যাটেলাইট চ্যানেল নাই বিটিভি দেখতে পাচ্ছে, এই বিনোদনগুলোর ব্যবস্থা আছে এখানে, খেলাধুলা করতে পারছে ভিতরে। এখন স্ট্যান্ডার্ডের যে বিষয়টা আপনি বলছেন, যে আমাদের লিভিং স্ট্যান্ডার্ড কি, মানে আমি জেলের স্ট্যান্ডার্ডটা যে কম্পেয়ার করব, আমার লিভিং স্ট্যান্ডার্ডটা কি সাধারণ লোক হিসাবে যে আমেরিকার লিভিং স্ট্যান্ডার্ডের সমান? আমি 2-1টা বাইরের ইউকে জেল, নিউজিল্যান্ডের জেলগুলো আমি দেখেছি, এবং তাদের জেলে যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা আমার হসপিটালেই নাই। তো যে লোকটা হসপিটালে একজন সাধারণ নাগরিক যিনি অপরাধ করেন নাই, তার জন্য যেটা আমরা এখনও জাতি হিসাবে বা দেশের হিসাবে আমরা এখনো এনশিওর করতে পারি না, আমাদের দেশের এতটুকু সক্ষমতা আসে নাই, সেক্ষেত্রে কারাগারে আমরা তাদের সাথে তুলনা করাটা বোধহয় সমীচীন নয়। সৈয়দ ইফতেখার, আমরা আবারও কথা বলবো কারাগার সম্পর্কিত বিষয় নিয়ে। দর্শক, এবার আমরা কথা বলবো একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। আমরা জেনেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিদের ফাঁসি হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তারপরেও আবার ঢাকা বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদেরও ফাঁসি হয়েছে। তো এই ধরনের আয়োজনের সময় সার্বিক প্রস্তুতিটা আসলে আপনাদের কেমন থাকে? প্রস্তুতির যে বিষয়টা, সেটা তো কারাগার সবসময় শাস্তি কার্যকর করার জন্য প্রস্তুত, এটার জন্য আলাদা করে কোনো প্রস্তুতি গ্রহণ করতে হয় না। সবসময় কারাগার যে কোনো আদেশ কোর্টের থেকে যেটা নির্দেশ পাওয়া যায় সেটা কার্যকর করে। আমাদেরকে শুধুমাত্র বাড়তি নিরাপত্তাটা নিতে হয়, যেহেতু বর্তমান প্রেক্ষাপটে বাড়তি নিরাপত্তা, এবং যাদের কথা আপনি বলেছেন তাদের ক্ষেত্রে যেহেতু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চলতে পারে, সেই জন্য একটু অধিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া ভিতরের প্রস্তুতি স্বাভাবিকভাবে অন্যান্য বন্দীদের ক্ষেত্রে যেরকম হয় সেভাবেই হয়। মানে এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে তখন সার্বিকভাবে তো আপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন, সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেন, বাট আপনাদের উপরে কোনো চাপ কি থাকে? না, কারণ এখানে কোনো চাপের কোনো বিষয় নেই, কারণ আমরা তো সাধারণত কার্যকর করি কোর্টের আদেশে এবং জেল কোড অনুসরণ করি। জেল কোড নীতিমালা অনুসরণ করে যেহেতু কাজ করতে হয়, এখানে নীতি বহির্ভূত কোনো কাজ করার কোনো উপায় নেই, সুতরাং কোনো চাপ, আলাদা কোনো চাপ এখানে মধ্যে থাকে না, নিরাপত্তার চাপ ছাড়া। নিষিদ্ধ ধর্মীয় জঙ্গি সংগঠন যেগুলো রয়েছে, হরকতুল মুজাহিদিন, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, অনেক হাজতি কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ সারা দেশের অনেক কারাগারে আছে। তো এই ধরনের হাজতিরা যখন হাজতে থাকে, সেক্ষেত্রে আপনারা মানে ঠিক অন্যান্য হাজতির সাথে কি তাদেরকে একত্রিত করে ফেলেন, নাকি তাদের ব্যাপারে আলাদা সতর্কতা অবলম্বন? আমরা সাধারণত যে বিষয়টা, মানে আপনি যাদের নাম উচ্চারণ করলেন তাদের বিষয়ে যে সতর্কতাটা আমরা সাধারণত অবলম্বন করে থাকি, যে গ্রুপের সেই গ্রুপকে আলাদা হিসাবে রাখার চেষ্টা করি। এখানে অনেকে হয়তো বলে থাকেন যে তাদেরকে একসাথে রাখলে তো তারা বিভিন্ন ধরনের একসাথে বসে মিটিং করবে বা এই ধরনের, কিন্তু তাকে যদি আমি অন্যান্য সাধারণ বন্দীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যে সব জায়গায় 1-2 জন করে রাখি, সেক্ষেত্রে তারা অন্যান্য বন্দীদেরকে মোটিভেট করার চেষ্টা করবে। আচ্ছা, কারাগারের ভেতরে যদি কোনো হাজতি আবার নতুন করে কোনো অপরাধ তৈরি করে, আমরা যতটুকু জেনেছি যে আপনাদের ভেতরেও, কারাগারের ভেতরেও যদি কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, সেদিকেও আপনাদের একটা বিশেষ দৃষ্টি থাকে। তো অপরাধী যাওয়ার পরে যদি ওখানেও কোনো অপরাধ করে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেন? অপরাধী
দুই ধরনের বন্দী আমাদের কাছে আছে। আগেই বলেছি যে একটা হাজতি, একটা কয়েদি। কয়েদিদের ক্ষেত্রে বিশেষ শাস্তির ব্যবস্থা আছে, যে আপনারা জানেন যে তার বিভিন্ন রেয়াতের সিস্টেম আছে, যে সে যদি ভালো ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে জড়িত না থাকে তাহলে সেক্ষেত্রে সে বিশেষ বিশেষ রেয়াত পায়, এবং সেই রেয়াতগুলো তারা যখন পায় তারা তখন তাদের মুক্তির সময়টা খুব তাড়াতাড়ি ঘনিয়ে চলে আসে। এখন হাজতিদের বিষয়টা যেহেতু তাদেরকে অন্যান্য কোনো পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা নেই, শাস্তি আমরা দিতে পারি না, সেক্ষেত্রে তাদের জন্য রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন। একটা হলো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবে না, এটা একটা রেস্ট্রিকশন, যে আগামী 1 মাস তার দেখা সাক্ষাৎ বন্ধ, punishment দ্যাট ইজ এ দেওয়া। সর্ট অফ পানিশমেন্ট। অথবা তাকে একটা জায়গায় সেলে রেখে দেওয়া হলো। আর অন্যান্য বন্দীদের ক্ষেত্রে, যারা কয়েদিদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে রেমিশন করা হয়। আমরা আবারও কথা বলবো কারাগার সম্পর্কিত বিষয় নিয়ে। দর্শক, আমরা দেখে আসব পুরান ঢাকাতে যে ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে সেখানে যারা হাজতিদের সাথে দেখা করতে আসে, যারা দর্শনার্থী, তাদের মতামতের কথা শুনবো। তারা সেখানে এসে কি ধরনের সিচুয়েশন ফেস করে তা শুনবো। সেদিনকে আসছিলাম আমার আসামি আর কি দেখার জন্য, তখন ওই জায়গায় গেছিলাম, 200 টাকা টিকিট কাটছি, দেখতে পারি নাই, আসামি আসে নাই। বলছিলাম যে আমরা দেখতে পাই না, কয় যে না দেখতে পেলে আমাদের কিছু করার নাই। খাবার দাবার মানে ওখানে পাঠাই স্লিপ কাটতে পাইতেছি, কিন্তু ভিতরে পায় না। পরে জিজ্ঞাসা করে ওনাদের পাইছেন? ভিতরে ব্যবসা। পাইছি অল্প, একটা পাইছি, দুটা পাইছি। মাগনা যদি টিকিট কাটি সরকারিভাবে তাও 200 টাকা দেওয়া লাগে, তারপর আসে না। ভিতরে গিয়ে আবার টিকিট কাটা লাগে, ওনাদের ওই ভিতর থেকে কয়েদি আসে, ওনারা আবার স্লিপ কাটা নিয়ে যায়, ওইখানে আবার টাকা নিয়ে দেয়, তারপর আবার আসে না। এখান থেকে তো টাকা দিয়ে টিকিট কাটি, আবার ভিতর দিয়েও টাকা দেওয়া লাগে, নাইলে আসামি আসে না। সপ্তাহে খাওয়াবে, আর না যদি সপ্তাহে 70 না দিতে পারে তাহলে ফাইলে ঘুমাই দিবে, দুইয়ে চাপ দিবে, অনেকজন মারবে। মানে হলো, আপনার ঠ্যাং দেবে আমার উপরে, আমার ঠ্যাং দেবে আপনার উপরে। ভালো খাইবেন, ভালো থাকবেন, সপ্তাহে 3700 টাকা দিবেন, মাসে 15,000 টাকা দিতে পারলে ভালো থাকবেন। হইলে মালে আসেন, নালে গোলে আসেন। কি লামসাম বাজার দেয় 1000 টাকা হয়ে গেছে, ভিতরে 200 টাকা দিই, হ্যাঁ লোক আয় না, আবার ফিরিয়ে 200 টাকা দেওয়া লাগে। পুরোনো আসামি গো লোক আনে না, মারধর করে, একটু কথা কই, ধাক্কাই লই যায়। ভিতরে আর অনেক কষ্টে আছে, হ্যাঁ বলতেছে যে আমগো টাকা পয়সা যদি ঠিক মতো দিতে পারে তাহলে আমগো টুনি ভালো নাইলে ভালো না। সপ্তাহে 3600 টাকা সিট ভাড়া দেওয়া লাগে। জনাব ইফতেখার, আপনি দর্শনার্থীদের কাছে অনেক কথাই শুনলেন, বিষয়গুলো আসলে আসলে আপনি কিভাবে দেখছেন? একটা বিষয় হলো যে খাবার দেওয়ার যে বিষয়টা, প্রথমে আমি সেটা নিয়ে যাই। যে খাবার দেওয়ার তো কোনো নিয়মই নেই। খাবার হলো ভিতরে বন্দি, কিন্তু সে বন্দি, তার কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা, তার হলো ন্যূনতম যতটুকু নিশ্চিত করার কথা সরকারিভাবেই সেটা নিশ্চিত আছে। সুতরাং বাইরের থেকে খাবার দেওয়ার কোনো আলাদা কোনো নিয়ম নাই, বা সেটা সে তার প্রাপ্য নয়। এটা শুধুমাত্র আমরা এলাও করি কোনো ঈদের সময়, সেটাও মানবতার বিবেচনায়, যে তার বাড়ির লোকজন ভালো খাচ্ছে, আমরা তো ভিতরে ভালো খাবারের ব্যবস্থা করি, তারপরে বাড়ির লোকজন যখন নিয়ে আসে, ঈদের পর দিন একদিন আমরা এলাও করি বাইরের থেকে খাবার নিয়ে আসে। তো সুতরাং এইটা যে কথাটা ওনারা বলেছেন যে খাবার নিয়ে আসাটাই ওনাদের জন্য এইটা একটা অপরাধ, তো সেটাকে তারা নিষিদ্ধ কাজ নিষিদ্ধভাবে করারই চেষ্টা করেন। হয়তো এখানে আমাদের কোনো কেউ জড়িত, তো এক্ষেত্রে যখন নিষিদ্ধ কাজ নিষিদ্ধভাবে করলে কিছু অনিয়ম হতেই পারে। আমার কাছে সেটা মনে হয় যে এটা উনি অনিয়মের কাজ করতে চাচ্ছেন অনিয়মের মাধ্যমে। আর দেখা করার যে বিষয়টা, সেটা একইভাবে, যে দেখা করারও কিন্তু নিয়ম আছে। এখানে আমি অনেককে জিজ্ঞেস করেছি, যে আমি মাঝে মাঝে যাই, এবং আমি অনেককে জিজ্ঞেস করেছি আপনি আজকে দেখা করতে আসছেন, লাস্ট কবে দেখা করছেন? তখন দেখা করে 2 দিন আগে সে দেখা করেছে, কিন্তু জেল কোড অনুযায়ী তার কিন্তু 15 দিন পরে দেখা করার কথা। তো এই যে নিষিদ্ধভাবে উনি আবার দেখা করতে আসছেন, এই জন্যেই অসাধু কিছু কিছু লোক আছে যারা হয়তো তার ব্যবস্থা করে দিচ্ছে। এখন বলবেন যে এটা আপনারা কেন দেখেন না, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। তো এখন 8500 বন্দি ভিতরে আছে, 8500 বন্দি ম্যানুয়ালি যদি আমরা হিসাব করতে যাই যে ওর বন্দিটা 2 দিন আগে আসছে, আজকে আবার এগুলো, এই যে এখন আমরা অটোমেশন করছি, এই যে একটু আগে আমি যেটা বললাম যে অটোমেশন করছি, এখন কিন্তু এই জিনিসটা সব কিছু নিয়মের মধ্যে চলে আসবে। আমরা আবারও কথা বলবো কারাগার সম্পর্কিত বিষয় নিয়ে, তার আগে আবারও আমরা প্রশ্নে চলে যাব। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি হামজা ইবনে আলিম, নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রিপলিতে পড়ছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কারাগারে যেসব কয়েদিদের রাখা হয় তাদের মৌলিক অধিকার কতটুকু রক্ষা হচ্ছে? মৌলিক অধিকার একজন মানুষের যেটা আছে, অন্ন বস্ত্র বাসস্থান, চিকিৎসা, শিক্ষার বিষয়টা এখানে একটু কিছুটা আমি বলবো যে শিক্ষার ব্যবস্থাটা কিছুটা অবহেলিত আছে, সেটা আমরা উন্নতি করার চেষ্টা করছি। এখন লাইব্রেরিগুলো অনেক রিচ করা হচ্ছে, এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকে ভিতরে পড়াশোনার সুযোগ করে দেওয়া হচ্ছে।
হ্যাঁ, তো সুতরাং শিক্ষা ব্যবস্থাটাও আমরা দিতে চেষ্টা করছি। আর একমাত্র বাসস্থানের বিষয়ে আমি প্রথম থেকেই বলছি যে বাসস্থান ছাড়া বাকি অন্ন, বস্ত্র বা চিকিৎসা এসব ব্যাপারে কোনো সমস্যা নেই। চিকিৎসার ব্যাপারে কিছুটা সমস্যা আছে, সেটাও আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখানে চিকিৎসকের স্বল্পতা আছে, চিকিৎসকের স্বল্পতার কারণে, কিন্তু ঔষধের কোনো স্বল্পতা নাই, ইকুইপমেন্টের কোনো স্বল্পতা নাই, শুধুমাত্র চিকিৎসকের সমস্যা আছে। কারাগার জেল কোড অনুযায়ী ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না। তো কোনো ডাক্তারই চান না যে আমি চাকুরি করব কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করব না। তো যার কারণে কোনো ডাক্তারই জেলে আসতে চান না। তো সেইটাও আমরা নিরসন করার জন্য কিছু পলিসি চেঞ্জ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি, যাতে করে তাদেরকে প্রাইভেট প্র্যাকটিস অ্যালাউ করা হয় অথবা তাদেরকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স দেওয়া হয়, দুইটার কিছু একটা ব্যবস্থা করার জন্য। তো আমরা এই অবস্থাটা উত্তরণের জন্য সচেষ্ট। আমরা আরেকজনের কাছ থেকে প্রশ্ন নিয়ে নিব, আপনারা নাম বলে প্রশ্ন করুন। আমি মাহাশিদ শাহরি সুহি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে লতে পড়ি। আমার কোয়েশ্চেন হচ্ছে, অনেক সময় দেখা যায় বিদেশি নাগরিকরা আমাদের দেশে এসে নানা রকম অপকর্মে জড়িয়ে যায়, তাদের জন্য কি কারাগারে কোনো আলাদা সুব্যবস্থা নেওয়া হয়েছে কি? কারাগারে যারা বিদেশি নাগরিক আছেন প্রায় 500-র উপরে, বিভিন্ন দেশের নাগরিক আছেন, এর বেশিরভাগই কাশিমপুরে আছেন। তাদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা নেই, তবে তাদেরকে আলাদা করে রাখা হয়। আমাদের দেশীয় বন্দীদের চাইতে বিদেশি নাগরিকদেরকে আমরা আলাদা করে রাখি, যেহেতু তাদের ফুড হ্যাবিটটা ডিফারেন্ট। মেইন উদ্দেশ্য হলো যে তাদের কালচার অ্যান্ড ফুড হ্যাবিট দুইটাই যেহেতু ডিফারেন্ট, এই জন্য তাদেরকে একটু আলাদা রাখা হয়, যাতে করে তারা তাদের মতো করে রান্না করে খেতে পারে। আর বাকি সুযোগ সুবিধা সব আমাদের বন্দীরা যেটা পাচ্ছে তারাও সেটাই পাচ্ছে। কারাগারের ভিতরে বিভিন্ন ধর্মের লোকজন তো থাকে, তা নিজ নিজ ধর্মের যে জায়গাগুলো থাকে, কারো তো মসজিদ, কারো মন্দির বা অন্যান্য জায়গাগুলো, তো ওখানে ধর্মীয় উপাসনালয় কি আছে? প্রত্যেকটা কারাগারেই আলাদা করে একটা ওপেন স্পেসে একটা জায়গা আছে যেখানে নামাজ পড়তে পারে। বিশেষ করে বন্দীরা কিন্তু সব ওয়াক্ত বাইরে থাকে না, ওদের একটাই সুযোগ হলো জোহরের সময় তারা বাইরে থাকে। ওই জোহরের নামাজটা তারা আলাদা করে পড়তে পারে একটু বাইরে। আর হিন্দু বন্দীদের জন্য যারা যারা উপাসনা করেন, যেমন গাজীপুর যেসব কারাগারগুলোতে হিন্দু বন্দীর সংখ্যা বেশি আছে, তাদের মধ্যে অনেকেই আবার এই তাদের ধর্মীয় জ্ঞান সম্পন্ন আছেন, তো তারা নিজেরা একটু অর্গানাইজ হয়ে আলাদা করেন। যেমন এবার দুর্গাপূজাতে আমরা বিভিন্ন কারাগারে দুর্গাপূজার আয়োজন করেছি এবং বিভিন্ন কারাগারে প্রসাদ বন্টনও করেছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশেষ করে এই ঢাকেশ্বরী মন্দির যে সার্বজনীন পূজা কমিটির সহায়তায় আমরা করেছি। গাজীপুরে হয়েছে, চট্টগ্রামে হয়েছে। শেষ দুটো প্রশ্ন আছে আপনার কাছে। একটি হলো যে ঢাকা ডিএমপি অধ্যাদেশ আইন, কিংবা আমরা সন্দেহভাজন বলি না কেন, সন্দেহভাজন অনেক আসামি কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায়। তো এদের মধ্যে অনেকেই আইনগত কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে চাইলে, কারণ দেখা যায় যে তাদের অনেক সময় রিলেটিভরা থাকে না, আইনগত সহযোগিতা চাইলে আপনারা সেটা কিভাবে সহযোগিতা করেন? একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এনটিভির অনুসন্ধানে সিলেটে একজন হাজতি পেয়েছিলাম যে প্রায় অনেক বছর কারাগারে ছিল, এবং পরবর্তী আমাদের এই প্রতিবেদনের পরেই বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে এসে এবং সে ছাড়া পায়। তো এই ধরনের কোনো ব্যক্তি কি আরও কারাগারে আছে কিনা এটা জানতে চাই। আমি এনটিভিকে ধন্যবাদ দেবো এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশ করার জন্য, এবং আমাদের কর্তৃপক্ষেরও যথেষ্ট সহায়তা ছিল এবং সদুদ্দেশ্য ছিল যে বন্দীটাকে সহায়তা করার জন্য, যার ধরুন আমরা সবাই মিলে একসাথে বিষয়টাতে সফলতা আনতে পেরেছি। এই ধরনের আসামিরা, এই ধরনের যেসব আসামি আরও আছে, আমরা তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আমি এটা জানার পর থেকে প্রত্যেকটা কারাগারেই বলে দিয়েছি যে এই ধরনের আসামিদেরকে খুঁজে বের করতে। সংখ্যায় কম হলেও আমাকে বলেছে যে এরকম 2-1 পাওয়া যেতে পারে। আর যারা আপনি বলেন যে বিশেষ ইয়েতে আসে, যে যাদের অনেক সময় আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টা আছে, সেটার জন্য সরকারি আইনি সহায়তা তো আছেই, গভর্নমেন্ট লিগ্যাল এইড যেটা, তাদেরকে পরের দিনই জিজ্ঞেস করা হয় যে তোমার উকিল নিয়োগ করেছো কিনা বা উকিল নিয়োগ করতে পারছো কিনা। যারা যারা বলে যে আমার নিজস্ব উকিল আছে, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত ইন্টারেস্ট শো করি না। যারা বলে যে আমার টাকা পয়সা নাই বা আমার সেই রকম আমি জানি না কি করতে হবে, তখন তাকে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে লিগ্যাল এইডের, সেই ফরম্যাটে তাকে দরখাস্ত করে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয় এবং সরকারিভাবে তার জন্য আইনি সহায়তা প্রদান করা হয়। শেষ প্রশ্ন আপনার কাছে, যে কারাগারের ভেতরে, ঢাকা সহ সারা দেশের কারাগারের ভেতরে আপনারা অপরাধীদেরকে দিয়ে, আবার যারা যায় হাজতি, একজন অপরাধীদেরকে দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করেন এবং গাইডলাইনগুলো পরিচালনা করেন, তো এটা কারণটা কি? এটাও ওই যে
এটা কারণ হলো যে একটা হলো জেল কোডেই বলা হয়েছে, কারাগারের স্টাফিংটা এমনভাবেই করা হয়েছে যে বন্দীদেরকে দিয়েই বন্দীদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই জন্য কারাগারের ভিতরের অংশটুকু, ওয়ার্ডের ভিতরে থাকার ব্যবস্থা, তাদের কাউন্টিং, তারা কে কী করছে, তাদের ফুড ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু বন্দিরাই করে থাকে। রান্না বান্না থেকে শুরু করে এভরিথিং বন্দিরা করে থাকে। আমরা শুধু তাদের কাজটা সুপারভাইজ করি। তো এবং তারা কোনো অনিয়ম করছে কেন, এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু এটা পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট না, এটা প্রতি 1 মাস, কখনো কখনো 3 মাস, এটা ডিপেন্ড করে। 1 থেকে 3 মাস অন্তর অন্তর এই অ্যাপয়েন্টমেন্টগুলো চেঞ্জ হয়, আরেকজনকে দিয়ে দেওয়া হয়। তো সেটা হলো তারা যেহেতু একজন বন্দী আরেকজন বন্দির সুবিধা অসুবিধাটাও বুঝতে পারে, এবং বন্দীদেরকে তার সশ্রম কারাদণ্ডের অংশ হিসাবে তাকে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু যে কোনো বন্দীকে দেওয়া হয় না। বন্দীদের মধ্যে থেকে একটু শ্রেণী বিন্যাস করা হয় যে তাদের মধ্যে কাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, কারণ সব বন্দী কিন্তু সব বন্দীকে কন্ট্রোল করতে পারবে না। তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি যাদের আছে তাদেরকেই আমরা এইসব ক্ষেত্রগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। মাদক বা যে কোনো ধরনের অপকর্ম কারাগারে যেন না হয়, পাশাপাশি কারাভোগের পর একজন মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটাই প্রত্যাশা। আইজি ফিজন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদের। দর্শক, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনসের কাছে কারাগার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।